আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছে মালিহা হোসাইন। বিপ্লবোত্তর নতুন বাংলাদেশে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সের সশস্ত্র বাহিনী বিভাগের আয়োজনে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, তার সরকারের লক্ষ্য সব মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। এর আগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিক্ষা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানান। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও তিন বাহিনীর প্রধানরা। সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল সে সময় সেলুট দেয়। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। সেখানে রাখা দর্শনার্থী বইতেও স্বাক্ষর করেন রাষ্ট্রপ্রধানরা। পরে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে লিখিত বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঘটনা, যার কারণে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত ও পরিচিতি লাভ করেছে। মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঘটনা, যার ফলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠাতা এবং পরিচিতি লাভ করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা তুলে ধরে ইউনূস বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। সেখানে মতভেদ থাকতে পারে, তবে বাকবিতণ্ডায় না জড়িয়ে সবাইকে এক থাকার আহ্বান জানান। যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে, তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি। পরিবারের মতভেদ থাকবে, বাকবিতণ্ডা হবে, আমরা কেউ কারো শত্রু হব না। সব রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব বজায় রাখবে জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, জলবায়ু সংকট মোকাবেলায় এবং বৈশ্বিক শান্তি ও অর্থনীতি সুসংহত করতে একসঙ্গে কাজ করতে হবে। সমগ্র দেশবাসীর সুখ, শান্তি এবং সার্বিক মঙ্গল কামনা করে সাকিবুর রহমান, RTV, ঢাকা। সশস্ত্র বাহিনী দিবস আজ। 1971 সালের এই দিনে তিন বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি দখলদার বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে কাঙ্ক্ষিত বিজয় ত্বরান্বিত করে। মুক্তিযুদ্ধে গৌরবময় ভূমিকার পাশাপাশি জাতির যে কোনো বিপর্যয়ে দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে তিন বাহিনীর সদস্যরা। আতিকা রহমানের রিপোর্ট। 1971 সালে স্বাধীন বাংলাদেশের স্বপ্নে বিভোর 7.5 কোটি বাঙালি। মুক্তিযোদ্ধারা প্রাণপণে লড়ে যাচ্ছিল রক্তক্ষয়ী সংগ্রামে। বিজয়ের দ্বার প্রান্তে এসে প্রয়োজন হয় সমর যুদ্ধের। 21 নভেম্বর তিন বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি দখলদার বাহিনীর ওপর সর্বাত্মক আক্রমণ পরিচালনা করে। 16 ডিসেম্বর বিজয় সুনিশ্চিত হয়। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতির অহংকার। পেশাদার, দক্ষ ও সুশৃঙ্খল বাহিনী হিসেবে মানুষের আস্থা অর্জন করেছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, রাষ্ট্রীয় সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গণ অভ্যুত্থান এবং বর্তমান সংকটে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন তারা। যখনই কোনো জাতীয় বিপর্যয় হয়েছে, তখনই কিন্তু সশস্ত্র বাহিনী জাতির পাশে দাঁড়িয়েছে। 90 থেকে শুরু করে 2007-এ, এমনকি আমরা 2024-এ যেটা দেখলাম, যখনই একেবারেই দেশ একদম গিরিখাতের কর্নারে, তখনই কিন্তু সশস্ত্র বাহিনী দেশের উদ্ধার একটা বড় একটা দায়িত্ব পালন করেছে। আমরা মনে করি যে সশস্ত্র বাহিনীকে কেউ রাজনৈতিকভাবে ব্যবহার না করে, এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে। দক্ষতা, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেমের গৌরব বিশ্বব্যাপী বিস্তৃত করেছে সশস্ত্র বাহিনী। দীর্ঘ 4 দশকে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের 43টি দেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করছে। বাংলাদেশ গত 42 বছর ধরে শান্তিরক্ষা মিশনে দৌর্দণ্ড প্রতাপের সাথে তাদের উচ্চ পেশাদারিত্ব এবং নিরপেক্ষ আচরণ প্রায়শই
বাংলাদেশ শীর্ষ শান্তিরক্ষা প্রদানকারী দেশ হিসেবে বিবেচিত হয়েছে। যে কোনো জায়গায় নতুন মিশন খোলা হোক না কেন, সেখানে বাংলাদেশ ইনএভিটেবলি একেবারে অপরিহার্যভাবে বাংলাদেশের অবদানটা আসে। এটাকে কোনোভাবেই কোনো চক্রান্ত ষড়যন্ত্র দিয়ে এটাকে প্রতিহত করা যাবে না। গভীর আস্থা, বিশ্বাস, কর্তব্যপরায়ণতা, পেশাগত দক্ষতা ও শৃঙ্খলায় দেশ গঠনে আরো অনবদ্য ভূমিকা ও গৌরব সমুন্নত রাখবে সশস্ত্র বাহিনী, এটাই সবার প্রত্যাশা। আতিকা রহমান, RTV, ঢাকা। দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিকেল ৩টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী, কূটনীতিক ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিদের ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। সর্বশেষ ২০১২ সালে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া। তখন তিনি বিরোধী দলীয় নেতা ছিলেন। শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্পের নামে ছড়িয়ে পড়া এই সংবাদ মিথ্যা। শেখ হাসিনাকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প। বিষয়টির সত্যতা যাচাই করে এই কথা জানায় বার্তা সংস্থা AFP। ওই সাক্ষাৎকারে এমন কোনো কথাই বলেননি ট্রাম্প। এমনকি বাংলাদেশ প্রসঙ্গেও সাক্ষাৎকারে কোনো মন্তব্য করেননি তিনি। অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান। সেদিনই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঘোষণা দেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন। রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। সকাল থেকে মহাখালী, তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর, মালিবাগ সহ বিভিন্ন এলাকায় রাস্তায় নামে চালকরা। এতে করে রাজধানী জুড়ে তীব্র যানজট দেখা দেয়। ভোগান্তিতে পড়ে নগরবাসী। এদিকে মহাখালী রেললাইন অবরোধ করায় সারা দেশের সাথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় ৩ দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। আমাদের অটো চলতে দিতে হবে এবং আমাদের অটো যদি চলতে না দেয় হয়তো ডাক্তার ইউনূস এসে গুলি করুক, আর নইলে আমাদের অটো চলতে দিতে হবে। যদি এই অটো রিক্সাটা বন্ধ করে দেয়, হাজার হাজার এই অটো রিক্সার ড্রাইভার, তার পরিবার কতগুলো লোক আছে, এই জিনিসটা আপনারা একটু ভাবেন ভাই। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মহাখালী থেকে সহকর্মী সুমন তানভীর আর মালিবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন এর বাদল। প্রথমে যাব তানভীরের কাছে। তানভীর, সড়কের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন আমাদের। দেখেন, 10টা থেকে দুপুর 2টা প্রায় 4 ঘন্টা পার হয়েছে এবং 4 ঘন্টায় অনেক কিছুই আসলে এই শুধু মহাখালীকে যদি বলি অনেক কিছুই হয়েছে। যদি বলি ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, ইট পাটকেল নিক্ষেপ হয়েছে, পুলিশ থেকে সেনাবাহিনী এসেছে এবং এই যে রিক্সা চালক আন্দোলনকারীরা এখান থেকে সরে গিয়েছে, তারপরে আবার এসে তারা এখানে অবস্থান নিয়েছে। শুধু একটা জিনিসের আসলে কোনো পরিবর্তন হয়নি, সেটা হচ্ছে যে সকাল থেকে যে যান এখানে আটকে ছিল, যেখানে আটকে ছিল সেখান থেকে এক চুলো আসলে নড়াচড়া করেনি। অর্থাৎ এই ভোগান্তির আসলে এসে পড়েছে এবং এই ভোগান্তিতে যারা পড়েছে তারা কিন্তু নিজেরাই নিজেদের জায়গা থেকে কিন্তু আসলে বলছেন যে আসলে আন্দোলনকারীদের উপরে তারা ক্ষোভ না ঝেড়ে তারা আসলে সরকার প্রশাসন তাদের উপর আসলে ক্ষোভটা তারা ঝাড়ছেন। করে কেন কোর্টকে এই ধরনের নির্দেশনা দিতে হবে যে 3 দিনের মধ্যে আসলে কোনো অটোরিকশা রাজধানীতে থাকবে না, এই নির্দেশনা কেন আসতে হবে? কারণ এর আগে কিন্তু আসলে অভিজ্ঞতা আছে যে 2014 সাল থেকে আমরা 2021 সাল পর্যন্ত যদি ধরি যে 3 বার কিন্তু হাইকোর্ট থেকে এই ধরনের নির্দেশনা এসেছে এবং এই নির্দেশনাগুলো আসার পরেই কিন্তু রাজপথে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং দিন শেষে যে নির্দেশনাটি দেওয়া হয়েছে অর্থাৎ কোনো রকম অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা থাকবে না এই রাজধানী শহরে, সেই পারতপক্ষে কোনো সময়ই দেখিনি এবং বারবারই আমরা এই পরিস্থিতিগুলোই দেখেছি। আজকে আমরা যে পরিস্থিতি দেখছি, ভোগান্তি আসলে এই যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তগুলো আসে। তো দিন শেষে আসলে এই যে যারা অটোরিকশা চালকরা আজকে রাস্তায় নেমেছেন, মাঠে নেমেছেন,
বা রাস্তায় অবস্থান নিয়েছেন, যৌক্তিকতা কতটুকু কিংবা যৌক্তিক জায়গা থেকে সেই দাবিগুলো আসলে বিচার বিশ্লেষণ করলে সেটি কোর্ট কিংবা সরকারের নির্বাহী বিভাগ আসলে একটি সিদ্ধান্ত নেবেন, সেই আশা কিংবা সেই কথাগুলোই কিন্তু যারা আসলে এখন ভুক্তভোগী আছেন তারাও কিন্তু বলছেন। যেহেতু 2 লাখ মানুষ এই অটোরিকশার সঙ্গে জড়িত হয়ে গেছেন, সেই জায়গা থেকে তারা আসলে বিকল্প কি কর্মসংস্থানে যাবেন সেই বিষয়গুলো কিন্তু তারা ভাবার কথা বলছেন এবং সব পক্ষই কিন্তু সেই কথাটির উপরে জোর দিচ্ছেন। এখন মহাখালীর সর্বশেষ অবস্থা যদি বলি যে সেনাবাহিনী এখানে অবস্থান নিয়েছেন, পুলিশের ঊর্ধ্বতনরা এসেছেন, এখান থেকে 5 জন প্রতিনিধি নিয়ে তারা আলোচনা করবেন এবং আলোচনার মাধ্যমে প্রয়োজনে তাদেরকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে এই আশ্বাসের উপর রাখা হয়েছে এবং এই আশ্বাসের প্রেক্ষিতে তাদেরকে রাস্তা ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু তারা এখন পর্যন্ত কিন্তু সেই রাস্তা ছেড়ে দিতে রাজি হয়নি। তো এই ছিল আসলে মহাখালীর সর্বশেষ অবস্থা। এখন আমরা আগারগাঁও যাবো, সেখানে আছেন আমাদের আরেকজন সহকর্মী এআর বাদল, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ। তানভীর, আমি মূলত মালিবাগ চৌধুরী পাড়া থেকে যুক্ত হচ্ছি। আমি এর আগে আগারগাঁওয়ে ছিলাম, তেজগাঁও 7 রাস্তা, তেজগাঁও এলাকা এবং রামপুরা বাড্ডা এলাকা ঘুরে দেখেছি। সেই সব এলাকায় যে অটোরিকশা চালকরা অবরোধ করেছিল রাস্তা, তারা 12:30টার পরেই সেখান থেকে সরে গেছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত জানাবেন এবং রিক্সা চালকরা বলছেন যে পুলিশের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে যে পাড়া মহল্লায় তারা রিক্সা চালাতে পারবে, কিন্তু প্রধান সড়কে আসা যাবে না। এই শর্তে রিক্সা চালকরা সরে গিয়েছে এবং তারা এর সাথে বলেছে যে হাইকোর্ট থেকে যেহেতু নির্দেশ দেওয়া হয়েছে এই ব্যাটারি চালিত অটোরিকশা চলতে পারবে না, সেই কারণে তারা আসলে হাইকোর্ট থেকেই নির্দেশনা চেয়েছেন যে কিভাবে এই রিক্সাগুলো চলবে এবং যে বিশাল জনগোষ্ঠী এই ব্যাটারি চালিত রিক্সার সাথে জড়িত রয়েছে তাদের জীবন জীবিকার বিষয়টি বিবেচনার কথা তারা জানিয়েছেন। এবং আমরা লক্ষ্য করেছি যে 5 আগস্টের পরে আসলে যেহেতু কোনো বড় ধরনের বিধিনিষেধ ছিল না, সেই কারণে কিন্তু প্রতিদিনই নতুন এই ব্যাটারি চালিত রিক্সা রাস্তায় যুক্ত হয়েছে এবং পাড়া মহল্লা সহ প্রধান সড়কগুলো তারা দাপিয়ে বেরিয়েছে। আজকে আমরা দেখছি রাস্তায় কোনো ব্যাটারি চালিত রিক্সা নাই, পেডেল চালিত রিক্সা রয়েছে, কিন্তু এই যানবাহনের যে যান্ত্রিক যে যানবাহন রয়েছে সেগুলোর সাথে যখন এই পেডেল চালিত রিক্সা বা ব্যাটারি চালিত রিক্সা বেপরোয়াভাবে চলাচল করে তখন কিন্তু যানবাহনের যানজট তৈরি হয় এবং দুর্ঘটনা বেড়ে যায়। এই বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি। এই যে যারা চালক তারা আসলে কোনো রকম প্রশিক্ষিত না হওয়ার কারণে বিপত্তি আরও অনেক রকমের বেড়ে যায়, যে কারণে আসলে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু এইসব এলাকায় এখন পর্যন্ত কোনো ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা নেই, রাস্তা ছেড়ে দিয়ে চলে গিয়েছে, তারপরেও রাস্তায় কিছুটা যানজট রয়েছে। মালিহা। ধন্যবাদ তানভীর ও বাদল আপনাদের। বিচারের শুদ্ধতার জন্যই কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের বিধান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশে রাখা হয়নি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনের সময় কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, সবার সাথে আলোচনা করেই রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়টি বাদ দেওয়া হয়েছে। বিচার যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্যই এই সিদ্ধান্ত বলেও জানান তিনি। বলেন, বিচারের শুদ্ধতার জন্য অধ্যাদেশ আইনে কিছু ক্ষেত্রে আপিলের বিধানও রাখা হয়েছে। সবাই মিলে চিন্তা করেছে যে এই বিচারের শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না। তো আমি কালকেই বলেছি ভাই, এটা বিচারের শুদ্ধতার জন্য করা হয়েছে এবং খুব সীমাবদ্ধ ক্ষেত্রে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে 19 জুলাই রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে আহত হন চুয়াডাঙ্গার মোফাইল হোসেন। পুলিশের ছোড়া গুলিতে ডান উরুতে গুলিবিদ্ধ হয়ে অনেকটাই অচল হয়ে পড়েছেন। অর্থাভাবে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির চিকিৎসা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। চুয়াডাঙ্গা থেকে জহির রায়হান সোহাগের তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। পা থাকতেও পায়ে ভর দিয়ে হাঁটতে পারছে না 22 বছরের যুবক চুয়াডাঙ্গার মোফাইল হোসেন। চোখে অসীম স্বপ্ন নিয়ে ভাগ্যের চাকা ঘোরাতে এসেছিলেন রাজধানী ঢাকায়, কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে গুরুতর আহত হন তিনি। পরিবার ও স্বজনরা জানায়, যাত্রাবাড়ির একটি সিলিং ফ্যান কারখানায় কাজ করতেন মোফাইল। তার উপার্জনেই মা বাবা সহ ভাই বোনের সংসার চলত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার এক পর্যায়ে পুলিশের ছোড়া গুলি তার ডান উরু ভেদ করে হাড় ভেঙে পেছন দিয়ে বের হয়ে যায়। সামর্থ্য অনুযায়ী উন্নত চিকিৎসা হলেও
জীবনের গতি থেমে গেছে মোফাইলের। পুলিশ একের পর এক গুলি চালাতেই থাকে, চালানোর পরে তারপরে আমরা আন্দোলন ছাড়ি নাই, তারপরে পুলিশের গুলি খাইতে খাইতে একের পর এক ধাওয়া পাল্টা হতেই আছে, একবার ওরা আগায় আমরা আগাই। তো যখন ঠিক রাত 12টা বাজে তখন পুলিশের গুলিতে আমি আহত হয়ে পড়ি। দরিদ্র পরিবারের উপার্জনক্ষম সন্তানের চিকিৎসা করাতে হিমশিম অবস্থা মা বাবার। মোফাইলের যথাযথ চিকিৎসার জন্য সরকারি সহায়তার দাবি তার পরিবার ও এলাকাবাসীর। পায়ে আবার ফের ইনফেকশন বাড়ছে, এই যে এখন ছেলের দেখাবো না আমরা দেখাবো, ওর আব্বা তো সপ্তাহে 2 দিন কাজে যায়, 3 দিন যেতে পারে না। টাকা পয়সা তো আমার তো নাই, এখন চিকিৎসা কিভাবে কি করবো, খুব দূর অবস্থার মধ্যে সংসার চালাইতে হচ্ছে আমার। এখন আমাদের মাদানির সমস্যা, আমি তো ঠিকমতো কাজ করতে পারি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত মোফাইলের পরিবারকে সার্বিক সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান প্রশাসন। উপজেলা প্রশাসন থেকে আমরা সার্বিক সহযোগিতা দেওয়ার চেষ্টা করেছি, তার যে যে সহযোগিতাগুলো দরকার আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। কখনো কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হয় তারা আমাদেরকে জানানোর সাথে সাথে আমরা তাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। ইমরুল কায়েস, RTV। ঝালকাঠির রাজাপুরে গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা করতে গিয়ে গ্রেপ্তার হলেন সাবেক MP ব্যারিস্টার শাহজাহান ওমর। সকালে গাড়িতে হামলার ঘটনার পর তিনি রাজাপুর থানায় যান মামলা করতে। এ সময় তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ। গতকাল সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপি তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় একটি গ্রুপ শাহজাহান ওমরের বাসায় ভাঙচুর চালায়। সকালে গাড়ি নিয়ে রাজাপুর যাওয়ার পথে তার গাড়িতে হামলা চালানো হয়। এই ঘটনার পর রাজাপুর থানায় মামলা দিতে গেলে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বাইরে থেকে থানা ঘেরাও করে তাকে অবরুদ্ধ করে রাখে। পরে কাঠালিয়া থানায় দায়ের হওয়া মামলায় ঝালকাঠি 2 আসনের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। ভুটান বাংলাদেশে জলবিদ্যুৎ রপ্তানি করতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালেই বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ভুটানের রাষ্ট্রদূত রেনচেন খোয়েনসিলের সঙ্গে সৌজন্য বৈঠক শেষে এই কথা বলেন তিনি। আমির খসরু বলেন, ভুটানের সাথে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধি পেয়েছে, ভবিষ্যতে তা আরও বাড়াতে চায় বিএনপি। সার্কের কার্যকারিতা বৃদ্ধির জন্য ভুটানের সাথে আলোচনা হয়েছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। সবজি এখানে আমদানি হতো, ওটার উপর আমরা সামনের দিকে ভুটান বাংলাদেশের মধ্যে FTA ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে আমরা এটাকে আরো বড় পরিসরে নিয়ে যেতে চাই আগামী দিনে। ভুটান থেকে ওনারা প্রস্তাব করেছেন আগামী দিনে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার বাংলাদেশে রপ্তানি করার সুযোগ আছে, ওনারা সেদিকে নজর দেবেন। আমরাও বলেছি আমরা একসাথে কাজ করার এখানে সুযোগ আছে, কারণ ভুটানের হাইড্রো ইলেকট্রিক পাওয়ারের সক্ষমতা আছে প্রায় 30,000 মেগাওয়াটের মতো। 5 আগস্টের পর জায়গা বদল করে হত্যা, চাঁদাবাজি, দখলদারির মতো অপরাধ করে যাচ্ছে মোহাম্মদপুরের সন্ত্রাসীরা, যাদের অনেকের নামই জুলাই গণহত্যার মামলা রয়েছে। মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের সহযোগী মিলন মাহবুব শিবলি সহ অনেকেই এখনও দখলদারিত্ব চালাচ্ছে, যার প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগীরা। কারণ গ্রেপ্তার এড়াতে অপরাধীরা সাভারের ভাকুরতা ইউনিয়নের লুটেরচর এলাকায় নতুন ডেরা বেঁধেছে। সাকিবুর রহমানের রিপোর্ট। 8 অক্টোবর 2024 সিসিটিভির ফুটেজে দেখা যায় মাহবুব ও মিন্টুর নেতৃত্বে হাউজিং এলাকায় এক নির্মাণাধীন ভবনে কাজ বন্ধ রাখতে নির্দেশ দেয়া হচ্ছে। আরেক ফুটেজে দেখা যায় মিলন, মাহবুব, শাহিন সহ কয়েকজন শ্যামলাপুর ওয়েস্টার্ন সিটিতে জায়গা দখল করে এলাকা ছাড়ছে। ভিডিও করায় দেয়া হয় হুমকি। পরে এলাকাবাসী ধাওয়া করলে সটকে পড়ে তারা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মোহাম্মদপুরের 33 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের বিভিন্ন পদধারী এই নেতাদের নামে আছে হত্যা মামলা। মোহাম্মদপুরের 3টি হত্যা মামলায় সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের সঙ্গে মিলন, মাহবুব, শিবলির নাম আছে। এলাকায় আওয়ামী লীগ নেতার পরিচয়ে চলে তাদের অপকর্ম। মোহাম্মদপুরে মামলা থাকায় তারা এখন জায়গা পরিবর্তন করে নতুন ঠিকানা থেকে অপকর্ম শুরু করেছে। বসিলার বুড়িগঙ্গা নদীর 2 পারে 3 থানা থাকায় গ্রেফতার এড়াতে তারা সেই এলাকা বেছে নিয়েছে। শ্যামলাপুর ওয়েস্টার্ন সিটিতে অনেকের জায়গা দখল নিলেও কেউ ভয়ে মুখ খুলতে চায় না।
5 আগস্টের পর বাংলাদেশ মেডিকেল কলেজের অধ্যাপক ডক্টর মুনিরুজ্জামানের জমির এক পাশে দেয়াল তুলে দেয় মাহবুব ও তার অনুসারীরা। ডাক্তার সাহেবকে ফোন দিলাম যে এরকম আপনার জায়গা বাউন্ডারি করে ফেলতেছে, তো উনি তো আর ওই সময় আসা সম্ভব না। দেখুন আমি বলাতে আর অনেক কিছুই বললো যে দেখা লমু এই করুম সেই করুম, মানে হুমকি টুমকি দিল। ওইখানে ছিল মাহবুবে ছিল, আরও অনেকেই ছিল ওনার সাথে। শুধু তাই নয়, সীমানা প্রাচীর ভেঙে দেয়া কিংবা ভবনের কাজে হাত দিলেই দিতে হয় মোটা অঙ্কের টাকা। অন্যের জমি দখল করে গড়ে তুলেছে অফিস ঘর। মাহবুব আবার 70% আমার জায়গা আমার জালিয়াতি করলেছে। এই যাই কিছু আছে বাউন্ডারি করছি, বাউন্ডারি সব ভাঙ্গা ভঙ্গা সব বিনাশ করে লেছে। কোনালে এরকম যদি করে তো আমরা কেমনি টিকুমি দেশের মধ্যে কোন দিই। কোটি কোটি টাকার মাল আছিল আমার সব বিচ্ছে কিনে সব সাফা করছি, কি করুন নাহলে আমার উপায় নেই। আর এরকম অবস্থা আমি করছি। তারা জোরপূর্বক টাকা নিয়েছে, না হলে জমিতে আসতে দিবে না, হলো বাউন্ডারি করতে দিবে না, বা আমাদের কোনো কার্যক্রম চালাইতে দিবে না জমির উপরে। 5 আগস্টের পরে তো আর কেউ নাই। এখন পরবর্তীতে তারা ওইখানে হামলা হয়েছে ওদের নামে, ওরা এইখানে চলে আসছে। এইখানে চলে এসে নতুন করে এইখানে দখলবাজি শুরু করছে। অভিযুক্তদের সঙ্গে কয়েক দফা যোগাযোগ করলেও কারো বক্তব্য পাওয়া যায়নি। তাদের ঘনিষ্ঠরা জানান অপরাধীদের কয়েকজন ভারতে অবস্থান করছে, আর পুলিশ বলছে তদন্ত শেষে ব্যবস্থা নেয়ার কথা। তদন্তাধীন মামলায় যদি গ্রেফতার করার প্রয়োজন হয় সেগুলো গ্রেফতার করবো, আর তদন্ত শেষে যে এটা পুলিশ রিপোর্ট দাখিলের মতো হলে পুলিশ রিপোর্ট দাখিল করবো। মোহাম্মদপুরবাসীর চাওয়া পুলিশ তৎপর হয়ে অপরাধীদের কূটকৌশল ভেস্তে দিয়ে প্রতিটি অপকর্মের বিচার করবে। সাকিবুর রহমান, RTV, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার মামলার পলাতক আসামি শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করতে চান বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন জেডাই খান পান্না। তার মতে স্বৈরশাসক শেখ হাসিনা রাজনৈতিক নিপীড়নের শিকার। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। পরে হত্যা, গণহত্যা ও দমন পীড়নের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ সারা দেশে তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়। 17 অক্টোবর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিপক্ষে যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। $250 মিলিয়ন ঘুষ দেওয়ার জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে। বুধবার নিউ ইয়র্কে ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়। সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য জানায়। প্রতিবেদন বলছে প্রভাবশালী এই ব্যবসায়ী ও জ্যেষ্ঠ কর্মকর্তারা নবায়নযোগ্য জ্বালানি কোম্পানির জন্য লটারি জিততে ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দিতে রাজি হয়েছিল। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি আদানি গ্রুপ। 2023 সালে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চ আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে প্রতিবেদন প্রকাশ করে। খেলার খবর, ক্রিকেট প্রসঙ্গ। 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে কাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। আন্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু শুক্রবার রাত 8টায়। এই ম্যাচে যে কোনো ফরম্যাটে টাইগারদের ইতিহাসটা সুখকর নয়। সাদা পোশাকে এখন পর্যন্ত 2টি ম্যাচ খেলে 2টিতেই হেরেছে বাংলাদেশ। রয়েছে টেস্টের সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ডও। তবে অতীত ভুলে এবার ভালো ফলাফল নিয়ে ফিরতে চায় তরুণ নির্ভর দলটি। এদিকে ঘরের মাঠে জয়ের ধারা ধরে রাখতে চায় ওয়েস্ট ইন্ডিজ। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।